আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে শেখ হাসিনা সম্পর্কে আপনাদের কিছু খবর দেব। অনেকদিন ধরেই আপনারা বলছেন শেখ হাসিনা সম্পর্কে কোনো খবরাখবর আপনি দিচ্ছেন না। আরে খবর না হলে আমি দেব কি করে? একটা খবর হবে তবে তো আমি দেব, গাঁজাগুলি তো আর দিতে পারি না। এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, এই পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা বলতে বলতে এখন তো উপদেষ্টা মুখ দিয়ে বেরিয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী যিনি এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টারে গিয়ে এনএসএ থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, তিনি 27 তারিখ শুক্রবার ভারতে আসছেন। ভারতে এসে তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনএসএ অজিত দোভালের সঙ্গে দেখা করবেন। এখন চারিদিকে প্রশ্ন উঠছে এই দেখা করার বিষয়টা কি। দেখুন, তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এবার তারেক রহমানের অনুমতি ছাড়া তিনি তো ভারতবর্ষে আসবেন না। তাহলে ভারতবর্ষে কি বার্তা নিয়ে আসছেন, প্রশ্ন হচ্ছে সেইখানে। ভারতবর্ষে এই যে আপনাদের খলিলুর রহমান আসছেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বার্তা তারেক রহমানের নিয়ে আসছেন। আমি কতগুলো জিনিস আগে আপনাদের বলে দিই, তারপর শেখ হাসিনা প্রসঙ্গে আসবো। কার সঙ্গে দেখা হওয়ার ব্যাপার ট্যাপার গুলো তো আসবো, কার কার সঙ্গে দেখা হবে, তার কি প্রসেসে দেখা হবে, সেই সমস্ত প্রসঙ্গে আসছি। কিন্তু আর কি কি তিনি বার্তা নিয়ে আসছেন সেটা যতক্ষণ না পর্যন্ত আপনাদের বলছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। এক হচ্ছে 22 তারিখ চাইনিজ অ্যাম্বাসেডর তিনি দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। তারেক রহমানের যে প্রেস উইং এই ব্যাপারে একদম নিশ্চুপ। তারপর চাইনিজ অ্যাম্বাসেডর নিজে একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে তিনি অভিযোগ করেন বা বলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যারা দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা চীন খুব ভালো করে মেনে নিচ্ছে না। তার এটা বলার কারণ কি? কারণ তো কিছু একটা ঘটেছে। কারণ ভারতের প্রেসক্রিপশন মেনে যে 10 দফা প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, যে 10 দফার ওপরে রাজি হয়েছিলেন তারেক রহমান, সেগুলো আস্তে আস্তে তো বাস্তবায়ন হচ্ছে। আপনারা নিজেরাই দেশের হাল দেখে বুঝতে পারছেন যে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। তো সেই বাস্তবায়নের মধ্যে একটা ছিল যে চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে ফেলতে হবে। এখানে আমেরিকারও একটা শর্ত ছিল যে অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এই সমস্ত গুলো বন্ধ করতে হবে। আর ভারত বলেছিল যে আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া যাবে না। বিশেষ করে তিস্তা প্রকল্পে যে একে ডেকে আনা হয়েছে, চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হয়েছে, সরকারকে ডেকে আনা হয়েছে ইউনুসের দপ্তর থেকে, সেটা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। সম্ভবত, আমি নিশ্চিত না, সম্ভবত তারেক রহমান সেই বার্তাটাই দিয়ে দিয়েছেন। তাতেই চাইনিজ অ্যাম্বাসেডর তিনি খুব ক্ষেপে গেছেন। ক্ষেপে গিয়ে তিনি এই প্রেস কনফারেন্সটা করে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। যারা এই দূরত্ব তৈরির চেষ্টা করছে সেটা ওয়াশিংটনের দিকে ইঙ্গিত করলেন না ভারতের দিকে ইঙ্গিত করলেন তা আমি জানি না। সেটা চীন ভালো করে মেনে নেবে না। আরে মেনে নেবে না তো বয়ে গেল, ভারতের কি আছে, বয়ে গেল। না আমেরিকার কেউ যাবে আসবে, না ভারতের কেউ যাবে আসবে। তুই এখন তোর অবস্থা, নিজের অবস্থা খুব খারাপ, বেশি লপচপাস না, তাহলে আরো বড় গাড্ডায় পড়ে যাবি। ভারত যদি পাশ থেকে যদি সরে যায় আর যদি মার্কেট বন্ধ করে দেয়, তাহলে বসে বসে লবেন চুষতে হবে, আর কোনো উপায় থাকবে না। এছাড়া যে সমস্ত ওই চীনের যে
সাঙ্গপাঙ্গ এবং চীনের সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং পাকিস্তানের সাঙ্গপাঙ্গ যে 6 জন অফিসার ছিল, সামরিক অফিসার ছিল, তাদেরকে তো প্রথম দফায় সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে গতকালকে না আজকে 8 জন সামরিক শীর্ষকর্তাকে, যারা ইউনূসের খুব প্রিয় ভাজন ছিল, এই 8 জন, আমি এখন নাম জানতে পারিনি, 8 জনকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনীর সঙ্গে তাদের আর কোন রকম যোগাযোগ থাকছে না। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা নানান রকম কাজকর্ম মধ্যে তারা সবাই যে অ্যাম্বাসেডর হবেন তার কোনো মানে নেই, বা রাষ্ট্রদূত হবেন। কেউ কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেরানীয় হয়ে থাকবেন, বা উঁচু পদে থাকবেন, অ্যাটাশে প্যাটাশে হয়ে থাকবেন, বা কোনো সচিব ফচিব হয়ে থাকবেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ সেনাবাহিনীকে ধীরে 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 কিন্তু চুরিয়া কষা যাকে বলে না হিন্দিতে, আর্ম টুইস্টিং করছেন তারেক রহমান, এবং পেছন দিক দিয়ে ওই মেঘনাথের মতো মেয়ের আড়াল থেকে খেলছেন আমাদের নরেন্দ্র মোদী। প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের তারেক রহমান বলছি, খলিলুর রহমানের একটা বৈঠক আছে। বৈঠক মানে কি, খলিলুর রহমান তাকে, আমাদের প্রণয় ভার্মাকে, রাষ্ট্রদূতকে তিনি ইফতারে নেমন্তন্ন করেছেন। ইফতারের নেমন্তন্ন, সেটা এখন খলিলুরের বাড়িতেও হতে পারে বা তৃতীয় কোনো জায়গায় হতে পারে। প্রণয় ভার্মার ওখানে হচ্ছে না, কারণ এটা তো ইফতারটা দিচ্ছে, নেমন্তন্ন করেছেন তো খলিলুর রহমান, তাহলে তাকেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, তিনি করছেন। এই যে সমগ্র এই যে আপনার চীনের সঙ্গে সম্পর্ক কাটা, তিস্তা প্রকল্প থেকে চীনকে সরিয়ে দেওয়া, তারপর সামরিক কর্তাদের সমস্ত চীন পাকিস্তানের সঙ্গে যাদের সাথে সম্পর্ক ছিল কেটে দেওয়া, এবং ইউনূসের সঙ্গে যাদেরকে এ করা ছিল, মানে যোগাযোগ ছিল এবং প্রিয় পাত্র ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে টোটাল যে ব্যাপারটা হচ্ছে, এটা ভারতকে জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর এখানে আসা, এবং তারেক রহমানের সঙ্গে তার একটা, মানে জয়শঙ্করজির এবং মোদিজির একটা বৈঠকের ডেট ঠিক করা। এখানেই শেষ না, আর একটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের হয়তো মুখোমুখি একটা বৈঠকের অ্যারেঞ্জমেন্ট ভারত করতে পারে। বরফটা গলতে গলতে কোথায় গিয়েছে আপনারা দেখুন, লক্ষ্য করুন। এই যে শুক্রবার দিন খলিলুর রহমান আসছেন, খলিলুর রহমান আসছেন, এক হচ্ছে তারেক রহমান আর মোদির দেখা সাক্ষাৎ করা, দুজনের মধ্যে কথাবার্তা হওয়া। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটা হওয়ার, বা বৈঠক একটা করানোর জন্য তিনি একটা ডেট ফিক্স করবেন, কারণ তারেক রহমান ভারতবর্ষে আসছেন খুব সম্ভবত 2 অথবা 3 এপ্রিল, অথবা 3 অথবা 4 এপ্রিল। আমি আপনাদের গতকালই বলেছি খলিলুর রহমান, কালকে ডেট বলতে পারিনি, আজকে ডেটটা জেনেছি, খলিলুর রহমান এ মাসের শেষে হয়তো সামনের মাসের প্রথমে হয়তো ভারতবর্ষে যাবেন। তিনি মানে রাষ্ট্রীয় মানে এতে থাকবেন। তো যাই হোক, থাকাটা বড় ব্যাপার না, আসলটা হচ্ছে কাজ। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে, ভারতবর্ষের এতে আপত্তি নেই, ভারতবর্ষ আগ্রহী রয়েছে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠকের সামনাসামনি 1-to-1 একটা বৈঠকের ব্যবস্থা করা হবে। এটা এপ্রিল মাসে করা হচ্ছে এই কারণে, আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী ইসরায়েল যাবেন, তার ইসরায়েল যাওয়ার কথা, ইসরায়েল থেকে ফিরে এলে পরে তারপরে দেশের কিছু কাজকর্ম রয়েছে, দেশের কাজকর্ম অনেক ব্যস্ত থাকেন উনি,
ঠিক হচ্ছে 2 অথবা 3 অথবা 3 অথবা 4 এপ্রিলে তারেক রহমান আসবেন। তখনই মোদিজির সঙ্গে তার কথা হবে এবং একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে সেখানে বৈঠক করানো। যদি কোনো কারণে সেই সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠক তার না হয়, তাহলে পরবর্তী একটা সময়সূচি বার করা হবে। তবে এই বৈঠকের ব্যাপারে এতটুকু জানা গেছে যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপত্তি করা হয়নি। তিনি দেখা করতে রাজি হয়েছেন এবং আলোচনার জন্য তিনি রাজি আছেন। আপাতত এইটুকু খবর রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বরফ ধীরে ধীরে গলছে এবং ইউনূসের আমলে দেশে যে অবস্থা ছিল, আজকে কিন্তু সেই অবস্থায় দেশ নেই। হ্যাঁ, কোনো কিছুই একেবারে দুম করে থেমে যাবে না। এটা একটা ট্রেন চলার মতো, একটা ট্রেনে একদম ব্রেক মারলেন বা গাড়িতে ব্রেক মারলেন সঙ্গে সঙ্গে থেমে গেল, তা তো নয়। সেটা কখনো হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, কালকে যে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন হঠাৎ এই এটা হলো মানে রাষ্ট্রপতির ভাষণটা হলো কেন? রাষ্ট্রপতির ভাষণটা হয়েছে ভারতের ইঙ্গিতে এবং তারেক রহমানের অনুমতিতে। এবং এটা বলে এটা সবাইকে একটা শিক্ষা দেওয়া, ভবিষ্যতে যদি কেউ এই ধরনের জিনিস করেন কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে, তাহলে তার শাস্তি কি হতে পারে সেটা আমি রাত্রিবেলার ভিডিওতে, যেমন আমি এতে নোটিশে দিয়েছি, রাত্রিবেলার ভিডিওতে আমি আপনাদের ব্যাখ্যা করব এবং গলা জলে কতটা ডুবে রয়েছে আমাদের স্যার, সেটাও তখন জানতে পারবেন এবং ভবিষ্যতে তার কি হাল হবে। আমি বরাবর বলে আসছি একটাই কথা, আপনারা সব থেকে বড় সাক্ষী। আপনারা বলেন তো আমার কোনো কথা মেলে না, যে উনি শেষ দিনটা ওনার খুব করুণ যাবে এবং ওই আইসিটিতে ওনার বিচার হবে। আসিফ নজরুল, আমাদের মোহাম্মদ ইউনূস, রেজওয়ানা চৌধুরী, এই যে আমাদের ওই ডাস্টবিন শফিক, সব দিয়ে ওইখানে কিন্তু শুরু হবে এবং তার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে আমাদের তাজুল ইসলামকে দিয়ে। আজকে সম্ভবত তাজুল ইসলামের বিরুদ্ধে একটা করা হচ্ছে, মামলা করা হচ্ছে। মামলাটা করছে দুদক। আপাতত এই খবর আমার কাছে আছে। রাত্রি 10:30টার ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন, তখন আরো অনেক গরম গরম খবর দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম। আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে মব কালচার থাকবে না, মব ভায়োলেন্সের সবকটির বিচার করা হবে। তার এই বক্তব্য আমরা খুব আস্থার সঙ্গে নিতে পারছি না। তার কারণ খোদ আদালতের মধ্যেও যদি এখনো ভয়ঙ্কর মবের ঘটনা ঘটে থাকে, আমাদের আশান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের ইজলাস কক্ষে যা ঘটল বুধবার, এটিকে নজিরবিহীন বলবো না, আমরা অবশ্যই অনেক অনেক বেশি ভয়ঙ্কর একটি দৃষ্টান্ত যে স্থাপিত হলো সেটি বলতে পারি। বিচারক শুনানি করছিলেন, ঠিক সেই সময় সন্ত্রাসী স্টাইলে খোদ একদল আইনজীবী ইজলাস কক্ষে ঢুকে পড়লেন। মুহূর্তের মধ্যে তারা ভাঙচুর করলেন, বিচারককে থ্রেট করলেন, আঙুল উঁচিয়ে কোনো একটা নির্দেশনা তারা দিতে থাকলেন। এই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সারা দেশে। ঘটনাটি কি জন্য ঘটেছে? বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূস সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার জামিন মঞ্জুর করা হয় গত সোমবার। এবং কেন জামিন মঞ্জুর করা হলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাদের, এর প্রতিবাদে তারা মঙ্গলবার দুপুরের আগে চিফ মেট্রোপলিটন
আদালত এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা এবং তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। আওয়ামী লীগ নেতাদের জামিন যে মঞ্জুর করা হয়েছে তা বাতিলের দাবি জানাতে থাকেন। যখন তারা শুনতে পেলেন যে না, আদালতের কার্যক্রম চলছে, তখনই যেটি জানা গেছে যে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতির নেতৃত্বে একদল আইনজীবী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ ইজলাসে ঢুকে এই কাণ্ডটি ঘটান। তারা আদালত কক্ষের যে ভেজানো দরজা ছিল সেটি খুলে চিৎকার করতে করতে ভিতরে ঢুকেন। আইনজীবী সমিতির সভাপতির পেছনে আরো বেশ কয়েকজন আইনজীবী তারা এজলাসে ঢুকে সেখানে বসার জন্য যে বেঞ্চগুলো সেগুলো তো লাথি দিতে থাকেন, কেউ কেউ সেগুলো উপরে তুলে আছাড় মারতে থাকেন এবং আইনজীবী সমিতির সভাপতি সম্ভবত তিনি বিচারকের সামনে গিয়ে আঙুল উঁচিয়ে থ্রেট করতে থাকেন, চিৎকার করতে থাকেন। আর বিচারকের কি করার? বিচারক নিশ্চয়ই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, হতবিহ্বল হয়ে পড়েন, সম্ভবত ট্রমার মধ্যে চলে যান। তার তো কিছুই করার থাকে না ওই মুহূর্তে। এই হচ্ছে মবের দৃশ্য। আচ্ছা, এই যে ঘটনাটি ঘটলো যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের জামিন কেন দেয়া হলো, তাই তো? আচ্ছা, কেন দেয়া যাবে না সেটি তো শুরুর প্রশ্ন। তার পরের প্রশ্নটাও যদি করি, আওয়ামী লীগ নেতাদেরকে এই প্রথম কোনো জামিন মঞ্জুর করা হলো দেশের কোনো আদালতে? আমি তথ্য প্রমাণ দিয়ে হাজির করতে পারি যে বিএনপি পন্থী আইনজীবীরা এই যে জামিনের বিরোধিতা করছেন, সেই বিএনপি পন্থী আইনজীবীদের অনেকেই তো মোটা অঙ্কের টাকা নিয়ে কন্ট্রাক্টে গিয়ে তারা জামিন করিয়েছেন আওয়ামী লীগের কোনো কোনো নেতার, মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এরকম দৃষ্টান্ত যদি তুলে ধরা যায় কি হবে? এবং যখন শুধু বিএনপি পন্থী আইনজীবী না, বিএনপি পন্থী আইনজীবী সহ জামায়াতপন্থী আইনজীবীরা বড় বড় মোটা মোটা অঙ্কের টাকার কন্ট্রাক্ট করেছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে, স্থানীয় পর্যায়ের হোক জাতীয় পর্যায়ের হোক, কারো কারোটি জামিন হয়েছে। ওই সেক্ষেত্রে তো এই ধরনের বিরোধিতা করা হয়নি। যখন বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে নিজের বিবেকের তাগিদে হয়তো কোনো কোনোটি জামিন করছেন, তখনই এই ধরনের বিরোধিতা আমরা দেখছি। আমরা তো এই কথাই বলবো। এখন সাবেক আইন উপদেষ্টা আমাদের মহামান্য মাননীয় অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা তো দিনে রাতে বলতে থাকতেন জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া যাবে না। জামিন দেওয়া তো মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস বলি আর নাগরিক অধিকার বলি, অবশ্যই সেটি পর্যায়ে পড়ে। বিনা বিচারে কেন মানুষকে আটকে রাখতে হবে মাসের পর মাস, বছরের পর বছর? আমরা এই সংস্কৃতি থেকে বের হতে পারছি না। আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যতই আইনি শাসন প্রতিষ্ঠার কথা বলুন না কেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন সাহেব যতই বলুন না কেন মব কালচার আর সহ্য করা হবে না, প্রতিটি মব ভায়োলেন্সে বিচার করা হবে, এই তার নমুনা। সাবেক আইন উপদেষ্টা আমাদের ওই যে কথিত মাননীয় ডক্টর আসিফ নজরুল, তিনি জামিন দিতে মানা করছেন, কিন্তু কথিত এক জুলাই যোদ্ধা সুরভিকে আটক করা হলো চাঁদাবাজির অভিযোগে। নিশ্চয়ই তার জামিন আমরা আশা করছিলাম, অবশ্যই দিতে হবে, তিনি যেই হন না কেন। কিন্তু তার যখন রিমান্ড আবেদন মঞ্জুর হলো, ঠিক ওই মুহূর্তে আইন উপদেষ্টা দেশবাসীকে জানান দিয়ে তিনি তার জামিনটি করিয়ে ফেললেন নিজের নির্দেশে। অথচ সাংবাদিক আনিস আলমগীর মাসের পর মাস জেল খাটছেন, সাংবাদিক শাহরিয়ার কবির 1.5 বছর ধরে জেল খাটছেন, অন্যান্য সাংবাদিকরা রয়েছেন ভুয়া হত্যা মামলায়। সাংবাদিকদের কথা বাদ দিলাম, অসংখ্য নিরীহ নিরাপরাধ মানুষ তো আদালত কারাগারের মধ্যে রয়েছেন এখনো। এই যে আজকের যিনি আইনমন্ত্রী,
কদিন আগে তিনি তো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি আজকের আইনমন্ত্রী, তিনি আমাকে মানে সন্ত্রাস বিরোধী আইনে শীর্ষ সন্ত্রাসী হিসেবে কারাগারে প্রেরণ করা হয়েছিল মামলা দিয়ে, আপনারা জানেন। আমার জামিন আবেদনটি যখন হাইকোর্টে মঞ্জুর হলো, তার বিপরীতে চেম্বার জজ আদালতে যাওয়া হলো রাষ্ট্রপক্ষের অবস্থান থেকে, সেটি আবার অ্যাপিলেট ডিভিশনে পাঠানো হলো। অ্যাপিলেট ডিভিশনের শুনানিতে এই আসাদুজ্জামান, আজকের আইনমন্ত্রী, তিনি কি যুক্তি উপস্থাপন করেছিলেন আপনাদের সামনে আমি বলেছি, আর একটু মনে করিয়ে দিই, যে না না, এই সাংবাদিককে জামিন দেওয়া যাবে না, এই ব্যক্তি, এই মজরুল আলম পান্না ডক্টর ইউনূস সরকারের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলেন আরো অনেকের সঙ্গে। তারাই তো আমাদের আইনমন্ত্রী, তারাই আমাদের আইন উপদেষ্টা হন, তারাই স্বরাষ্ট্র উপদেষ্টা। কি বলার আছে আমাদের? আদালত হচ্ছে সাধারণ কিংবা অসাধারণ সব মানুষেরই বিচার প্রার্থনার সর্বশেষ স্থান। সেখানে যদি এই ধরনের ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে, মব সৃষ্টি করে, বিচারকদের থ্রেট করে সবকিছু থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।